এক ক্লাসেই র্যামিল শেষ, ঠিকই তাই। র্যামিলে অনেকেই ঝামেলায় পড়ে দেয়, অনেকেই বলে যে র্যামিল কঠিন বা সহজ, বিভিন্ন কথা বলে, কিন্তু আসলে আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখবা। আমি কথা দিচ্ছি র্যামিল সম্পর্কে তোমাদের ধারণা একদমই চেঞ্জ হয়ে যাবে। আর কথা না বলে শুরু করে আজকের র্যামিলের জার্নি এসএসসি 2026-27 জন্য। ওকে, প্রথমত আমরা জানবো যে র্যামিলে কি বসে না। অনেকে আমরা জানি, বলতো প্রারম্ভিক ভ্যাট র্যামিলে কোথায় বসে, ডেবিট না ক্রেডিটে? একটু চিন্তা করি। কেউ বলবে ডেবিটে, কেউ বলবে ক্রেডিটে। কি বলেছি? প্রারম্ভিক ভ্যাট মানে ওপেনিং ভ্যাট। কিন্তু আসলে কি বসে না, প্রারম্ভিক ভ্যাট র্যামিলে বসে না। কেন বসে না এটা তো জানা উচিত আমাদের, ঠিক না? দেখো, প্রারম্ভিক ভ্যাট বছরের অন্যান্য ভ্যাট লেনদেনের সাথে সমন্বিত হয়ে সমাপনী ভ্যাটে রূপান্তরিত হয়। ক্লিয়ার? কারণ বছরের শুরুতে যে ভ্যাটটা ছিল, পরে ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট এগুলো প্লাস মাইনাস হয়। হওয়ার পরে র্যামিল যেহেতু খতিয়ানের সর্বশেষ বা সমাপনী জের অর্থাৎ ক্লোজিং ব্যালেন্সে বসে, তাই প্রারম্ভিক ভ্যাট র্যামিলে আসে না। তাহলে আমরা আজকে জানবো প্রারম্ভিক ভ্যাট র্যামিলে কি বসে না। ক্লিয়ার? তাহলে আজ থেকে আর কোনো ঝামেলা হবে না। এবার আমরা জানবো আমরা যে র্যামিল করছি, র্যামিলটা কি। ওকে, র্যামিলটা হচ্ছে একটা বাংলা শব্দ, সবাই জানি বাংলা শব্দ। আর হিসাব চক্রের পঞ্চম ধাপ হচ্ছে র্যামিল। এটা কিন্তু আমাদের এমসিকিউতে প্রায় চলে আসে। ওকে, র্যামিলের ইংরেজি শব্দ আছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল শব্দের অর্থ হচ্ছে বারবার কি করা, পরীক্ষা নিরীক্ষা করা, এবং ব্যালেন্স শব্দের অর্থ হচ্ছে হিসাব সময়ের উদ্বৃত্ত সংশোধনের পূর্ব পর্যন্ত বারবার পরীক্ষা করা। তারপর আমরা এভাবে বলতে পারি সহজভাবে, র্যামিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত বা ব্যালেন্সের একটা তালিকা বা বিবরণী ছক। ক্লিয়ার? এবার আমরা জানবো র্যামিলের সংজ্ঞাটা আরেকটু বিস্তারিত। হ্যাঁ, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। কারণ র্যামিলের মূল উদ্দেশ্য কি বলতো? হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। ওকে, এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণ সহজ করার লক্ষ্যে কোনো নির্দিষ্ট তারিখে খতিয়ানভুক্ত যাবতীয় হিসাবে ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকেই বলা হয় র্যামিল। ক্লিয়ার? তাহলে আমি আবার শর্টকাটে কি বলবো, র্যামিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত বা ব্যালেন্সের সংক্ষিপ্ত তালিকা। ক্লিয়ার? এবার আমরা জানবো র্যামিল করার সময় কোন আইটেমগুলো র্যামিলে বসে না। রাইট, এটা কিন্তু পরীক্ষাতে প্রায় কত আমাদের আসেই আসে, এসএসসি লেভেলেও আসে, ইন্টার লেভেলেও চলে আসে। তো আজকের পর থেকে এই বিষয়টা আর ভুল হবে না, কথা দিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এই র্যামিলে কি বসে না, তার আগে কিন্তু আরেকটা জিনিস জানা উচিত আমাদের। কোনটা? র্যামিলে ডেবিটে কি বসে আর ক্রেডিটে কি বসে। তোমরা জানো যে সকল সম্পদ আর ব্যয় সম্পদ বসে কোথায়? আমাদের ডেবিট পাশে। তাহলে ব্যয় সম্পদ ডেবিট, আর আয় দায় মালিকানা সত্ত্ব উত্তোলন ছাড়া, কি ছাড়া? এই যে উত্তোলন ছাড়া হচ্ছে কি ক্রেডিট। উত্তোলন কিন্তু ডেবিট ব্যালেন্স। ওকে, তাহলে ব্যয় সম্পদ ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব উত্তোলন ছাড়া কি হবে? এটা হচ্ছে ক্রেডিট। ওকে, এবার যেটা বলছিলাম তখন যে আমাদের র্যামিলে কি বসে না, এটা আমরা একটু ভালো করে জানতে হবে, কারণ আমাদের কতে এটা চলে আসে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের র্যামিলে যে কী বসে না তার একটা ছোট্ট ছক আমি এখানে প্রেজেন্ট করেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে সমাপনী দিয়ে এই আইটেমগুলো আমরা একটু পড়ে ফেলবো আজকের থেকে। সেটা কেমন দেখো, সমাপনী মজুদ পণ্য, ওর একটা সুন্দর নাম রয়েছে অবিকৃত পণ্য বা কালান্তিক মজুদ পণ্য, মানে তিনটে কিন্তু একই জিনিস। সমাপনী মজুদ পণ্য, অবিকৃত পণ্য আর কালান্তিক মজুদ পণ্য একই জিনিস, এটা র্যামিলে বসে না। ক্লিয়ার? তারপরে হচ্ছে সমাপনী মূলধন, সমাপনী বা অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত ডাক টিকিট, অব্যবহৃত সাপ্লাইজ এবং সমাপনী খাদ্য সামগ্রী বা সমাপনী সাপ্লাইজ। এই সমাপনী দিয়ে জাস্ট এই ছকটা আমরা আজকে থেকে মুখস্থ করে ফেলবো, তাহলে আর ভুল হবে না। এছাড়াও রয়েছে আমাদের প্রারম্ভিক দিয়ে আরও কিছু আইটেম। সেটা কি দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংকে জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক দেনাদার। রাইট? তারপর প্রারম্ভিক ভ্যাট আমরা কিন্তু আগেই পড়ে আসছি। তারপর প্রারম্ভিক বিনিয়োগ, প্রারম্ভিক ঋণ, এটা খুব ইম্পর্টেন্ট এই দুটো আইটেম। সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পত্তি বা ভবিষ্যৎ সম্পত্তি বা ভবিষ্যৎ দায়, এগুলো বসে না। এছাড়া রয়েছে আমাদের যে নিষ্পত্তিহীন দায়। কী দায় বললাম? নিষ্পত্তিহীন দায় আর মেয়াদ অনুত্তীর্ণ বিল, এগুলো সাধারণত র্যামিলে বসে না। তো আজকে থেকে এই ছকটা আমরা বারবার একটু প্র্যাকটিস করব, তাহলে আর ভুল হবে না। এবার আমরা জানবো আরও নতুন কিছু তথ্য। সেটা কি বলতো, যে আমাদের র্যামিল করার সময় কিছু আইটেম রয়েছে যে কখনো বলি যে সমাপনী মজুদ পণ্য বসে না, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ যে একই র্যামিলে যদি সম্মিলিত ক্রয় এবং ক্রয় থাকে, সম্মিলিত ক্রয় রয়েছে, তখন কোথাও সম্মিলিত ক্রয়কে আমরা কি করব? আমরা হিসাবমুক্ত করবো, অর্থাৎ ডেবিট পাশে বসাবো। তাহলে কী দেওয়া হলো?
একই র্যামিলে যদি সম্মিলিত ক্রয় এবং ক্রয় থাকে তাহলে ক্রয়টাকে হিসাবভুক্ত করব না, সম্মিলিত ক্রয়কে ডেবিট পাশে হিসাবভুক্ত করব। ক্লিয়ার? তারপরে আমরা যদি পুরো র্যামিলটার কথা চিন্তা করি যে র্যামিলে যদি সম্মিলিত ক্রয় থাকে তখন কি হবে, সমাপনী মজুত পণ্য র্যামিলের ডেবিট পাশে বসবে। ক্রয় থাকলে কিন্তু সমাপনী মজুত পণ্য বসে না, আর সম্মিলিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য বসবে। ক্লিয়ার? এই বিষয়টা কিন্তু খুব আমাদের ক্লিয়ার রাখা উচিত। তো তখন কি হবে, তখন আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় বসবে না। ব্যাপারটা কী দাঁড়ালো, আবার একটু ক্লিয়ার করি। র্যামিলে যদি সম্মিলিত ক্রয় থাকে তখন সম্মিলিত ক্রয় ও সমাপনী মজুত পণ্য র্যামিলের ডেবিট পাশে বসবে। ক্লিয়ার? তখন প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয় বসবে না। কেন বসবে না? সম্মিলিত ক্রয় সমান হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, অর্থাৎ আমাদের সম্মিলিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ও ক্রয় অন্তর্ভুক্ত থাকে। ক্লিয়ার? এবার আমরা জানবো আমাদের এক নজরে কিছু আইটেম রয়েছে মণিহারি নিয়ে বা স্টেশনারি। অনেকেই বলে থাকে যে প্রারম্ভিক মণিহারি বসবে না, সমাপনী মণিহারি বসবে। আজকে থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখো, একই র্যামিলে যদি প্রারম্ভিক মণিহারি এবং সমাপনী মণিহারি থাকে তখন সমাপনী মণিহারি বসবে না। 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, একই র্যামিলে যদি প্রারম্ভিক মণিহারি এবং মণিহারি ক্রয় এবং সমাপনী মণিহারি থাকে, 3টে মণিহারি থাকে, তখনও সমাপনী মণিহারি বসবে না। কি বসবে? প্রারম্ভিক মণিহারি ডেবিট পাশে বসবে, ক্রয় ডেবিট পাশে বসবে, সমাপনী মণিহারি বসবে না। আরও দুটো নিয়ম রয়েছে, আমরা এই ফাঁকে জেনে নিই। সেটা কি বলতো? একই র্যামিলে যদি প্রারম্ভিক মণিহারি মণিহারি খরচ, আগে কী ছিল বলতো? আগে ছিল ক্রয়, এটা ছিল খরচ। একই র্যামিলে প্রারম্ভিক মণিহারি মণিহারি খরচ ও সমাপনী মণিহারি যদি থাকে তখন কি হবে? খুব মজার বিষয়, তখন আমাদের প্রারম্ভিক মণিহারি বসবে না। তখন কি হবে? তখন হচ্ছে আমাদের মণিহারি খরচ এবং সমাপনী মণিহারি ডেবিট পাশে বসবে। আজকে থেকে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হওয়া চাই। তোমরা বারবার এই ভিডিওটা দেখে ক্লিয়ার করে ফেলবে। আর অঙ্কে যদি শুধুমাত্র আমাদের অব্যবহৃত মণিহারি থাকে তখন র্যামিলে সেটা বসে না। সর্বশেষ অঙ্কে যদি আমাদের লেখা থাকে যে মণিহারি, তখন আমরা কী ধরবো? আমরা কি মণিহারি ক্রয় ধরবো না মণিহারি খরচ ধরবো? এটা নিয়ে অনেকের একটু ঝামেলা তৈরি হয়, কিন্তু না, আজকে তো ক্লিয়ার করে ফেলি। মণিহারি লেখা থাকলে আমরা মণিহারি ক্রয় ধরবো এবং সেটা ডেবিট পাশে হিসাবভুক্ত করবো। মণিহারি থাকলে মণিহারি ক্রয় ধরবো, খরচ ধরবো না। ওকে, এবার আমরা দেখব আরও বিষয় রয়েছে আমাদের। সর্বশেষ অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমাদের র্যামিলের উভয় পাশ সঠিকভাবে লেখার পরও যদি আমাদের না মেলে তখনই আমরা কিন্তু এই হিসাবটাকে আমরা কী করি, ইনভাইট করে থাকি। ব্যাপারটা এমনই। সেটা কেমন দেখো, অনেক সময় র্যামিলের দুই পক্ষ না মিললে সাময়িকভাবে ওই ঘাটতিকে অনিশ্চিত হিসাব নামে দেখানো হয়। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ যদি কম বেশি থাকে তখন কম বেশিতে ঘাটতিটাকেই আমরা অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব লিখবো। ক্লিয়ার? তবে মনে রাখবো যদি ক্রেডিট পাশে কম থাকে তখন আমরা লিখবো অনিশ্চিত হিসাব, আর যদি ক্রেডিট পাশে আমাদের মূলধন উল্লেখ না থাকে তখন আমরা কিন্তু মূলধন লিখবো। ব্যাপারটা কী দাঁড়ালো, যদি র্যামিলে ক্রেডিট পাশে মূলধন থাকে তখন ডেবিট ক্রেডিটের পার্থক্যটা হচ্ছে অনিশ্চিত হিসাব। বাট ডেবিট বেশি ক্রেডিট কম কিন্তু মূলধন নেই, তখন আমরা মূলধনটাকেই আমরা হিসাবভুক্ত করবো, তখন আর অনিশ্চিত হিসাব লিখবো না। এই হলো আমাদের র্যামিল সম্পর্কে একটু ধারণা। আর আমাদের গরমিল হিসাব বা অনিশ্চিত হিসাবকে আমরা বলে থাকি এটা অস্থায়ী বা সাময়িক হিসাব। ওকে, আজ আমরা চেষ্টা করেছি র্যামিল সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আজকে এই ক্লাসটা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের যে কোনো সমস্যা বা যে কোনো বিষয় জানার জন্য আমাকে ইনবক্স করবা। আমি দেবাশী তোমাদের সঙ্গে রয়েছি। এতদিন ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ।